সমকাল স্পোর্টস লাইভে সবাইকে স্বাগত। আমি সুমন মেহেদি এবং আমাদের সঙ্গে আছেন সমকালের স্পোর্টস এডিটর সঞ্জয় সাহা পিয়াল। লাইভে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিশ্বকাপের অনেকটা সময় এরই মধ্যে পেরিয়ে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, উগান্ডা জয় পেয়েছে, আফগানিস্তান জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরই মধ্যে নিউজিল্যান্ড বিদায়ের সংখ্যায় পড়ে গেছে। বিষয়টাকে আপনি দাদা কীভাবে দেখছেন? এটাই কি বিশ্বকাপের সবথেকে বড় অঘটন এবার? না, অঘটন আসলে 20 দলের এবার বিশ্বকাপটা আসলে 20 দলের এবার, মানে এইখানে কিন্তু প্রত্যেকটি দল এসেছে খুব যাচাই বাছাই করে। এবং আপনারা যদি খেয়াল করেন অন্যান্য আসরের তুলনায় এবার কিন্তু ছোট দল, যেটা আমরা বলি ছোট দল, তারা কিন্তু বেশ ভালো করছে। এবং যেটা হয়েছে এদের সম্পর্কে আই থিঙ্ক অনেকেরই অনেক কিছু আসলে আমাদের এই দলগুলো সম্পর্কে আসলে জানার কিছু ঘাটতি ছিল। যেমন যুক্তরাষ্ট্র সম্পর্কে আমরা বাংলাদেশ কিন্তু আমার মনে হয় যে অতটা আমরা স্টাডি করিনি তাদের শক্তিমত্তা। সেরকম নিউজিল্যান্ডও আমার মনে হয় যে ওরা একটু সমস্যা পড়ছে, বাট নিউজিল্যান্ডের যেটা সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি, তারা কিন্তু প্রথম দুটি ম্যাচই পেয়েছে আপনার আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা হলো। তো এই দুটি ম্যাচে আফগানিস্তানের প্রথম ম্যাচটি হারার পরে কিন্তু তাদের আসলে আই থিঙ্ক একটু কনফিডেন্সের মনোবলটা ভেঙে যায়। এবং আজকে যেটি দেখলাম, আজকের ম্যাচটি সত্যিই আসলে তাদের হতাশ করেছে। এবং আই থিঙ্ক যেহেতু আফগানিস্তান দুটি ম্যাচ এগিয়ে আছে, ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে, নিউজিল্যান্ডের আসলেই অনেকটা ঝুঁকি। এবং বলা যায়, আমি জানি না কোনো মিরাকল না হলে পরে আর এটা হবে না। বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্র পর্ব শেষ করেছে। তারা ওয়েস্ট ইন্ডিজে এবং আজকে রাতে বাংলাদেশ সময় 8:30টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। প্রতিপক্ষ হিসেবে আপনি আসলে নেদারল্যান্ডসকে কিভাবে বিচার করছেন, কেমন দেখছেন? আসলে যে যেটা বললাম যে আবারও দর্শক আবার একটু বলতে হয় যে এই দলগুলোর সঙ্গে যেহেতু এরা সহযোগী দল, এদের সঙ্গে কিন্তু সারা মানে আমাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো আসলে হয় না ওরকমভাবে। যেটা হয় যে আইসিসি টুর্নামেন্টগুলো যেটা হয়, যে বিশ্বকাপ, বিশেষ করে বিশ্বকাপ যেটা হয়, সেটাতেই কিন্তু আসলে তাদেরকে আমরা প্রথমবার মুখোমুখি হতে পারি। যেমন গত বছর আমরা ইডেন গার্ডেন্সে আমরা ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলাম এবং খুবই বাজে অভিজ্ঞতা ছিল। আমি সেই ম্যাচে ছিলাম প্রেস বক্সে, খুব বাজে অভিজ্ঞতা ছিল, আমরা হেরে গিয়েছিলাম। বাট আমরা যদি টি-20 ফরম্যাটে দেখি, টি-20 ফরম্যাটে কিন্তু নেদারল্যান্ডের সঙ্গে আমরা 4টি ম্যাচ খেলে 3টিতেই জিতেছি। এবং দুটি, দর্শক একটু জানিয়ে রাখি, বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে দুটি ম্যাচ খেলেছে এই পর্যন্ত দুটি ম্যাচই বাংলাদেশ জিতেছে। সুতরাং আমরা ম্যাচটা খেলবো ভিনসেন্টে, এটা কি একটা প্লাস পয়েন্ট হতে পারে কিনা? যেহেতু যুক্তরাষ্ট্রের উইকেটগুলো খুব টাফ ছিল, আমরা দেখলাম যে মানে খেলা খুবই কঠিন, ভালো দলও খেলতে পারছে না, সাধারণ বোলিংকে তারা খেলতে পারছে না, এরকম ভিনসেন্ট একটু ইজি হবে। আপনি যখন যুক্তরাষ্ট্রের কথাটা আসলে চলেই আসলে একটু বলি, যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা হাফ ছেড়ে বেঁচেছি। এখন আর যুক্তরাষ্ট্রে কোনো ম্যাচ নেই, যুক্তরাষ্ট্রের পার্কটা চুকে বুকে গেছে। এখন আমরা আসলে ক্যারিবিয়ান আইল্যান্ডে চলে এসেছি, সেন্ট ভিনসেন্টে। যেটা হয়েছে আসলে যেই সেন্ট ভিনসেন্টে কিন্তু গত 11 বছরের দর্শক আপনাদের জানেন, গত 11 বছরে ওখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। একটি মাঠ যেখানে আমরা খুব সার্চ দিলাম, সেখানে মাত্র একটি যুব দলের একটি ম্যাচ হয়েছিল 22 সালে, সর্বশেষ 22 সালে। এবং ওইখানে নাকি ফুটবল খেলা হয়, মানে ওই মাঠে ওইখানে ফুটবলটাও বেশ জনপ্রিয়। তো সব মিলিয়ে মাঠটা সম্পর্কে একটা ধাঁধা আছে। বাট যেটা আজকে আমরা সমকালে আমরা লিখেছি এবং লিড করেছি, সেটা হলো লুই ভিনসেন্টে কিন্তু আমাদের অনেক সুখচিত্র রয়েছে। সেটা কি আমরা অনলাইনে স্টোরি করেছি, চেনা তবু চেনা নাই, মানে সাকিব আর রিয়াদ খেলেছেন, অন্যদের খেলার এক্সপেরিয়েন্স নেই, ওইখানে একটু স্মৃতি আছে, কিন্তু 10 বছর 12 বছরে একটা উইকেট চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ওটাতে আসলে এই উইকেটটা সম্পর্কে আমি একটু কথা বলছিলাম আমাদের ওই দলের ম্যানেজমেন্টের সঙ্গে, যিনি আছেন একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল আজকে সকালে, যে আপনি কেমন দেখলেন। তো তিনি যেটা বললেন যে এখানে আসলে সাগরের পাড়ে মাঠটি, প্রচণ্ড বাতাস থাকে এবং তারা সেন্টার উইকেটের কাছে যেতে পারেনি, বাট নেটে প্র্যাকটিস করেছে। এবং দর্শক আপনাকে বলে রাখি, এই বাতাস কিন্তু একটাই এই লাস্ট ফ্যাক্টর হতে পারে। বিকজ আমরা দেখেছি গত দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের যে 6টা লাস্ট ওভারটাতে, সেটা কিন্তু 6 হয়নি। অনেকে বলছে, ক্রিকইনফোর এক সাংবাদিক ওখানে মাঠে ছিলেন, তিনি একটি অ্যানালাইসিস করেছেন যে এগেইনস্ট দ্য উইন্ড ছিল ওই শটটা, বাতাসের বিপরীতে বাতাস বলটা টেনে মাঠে নিয়ে চলে আসছে। তো ক্যামেরাতে আসলে আমরা অনেক কিছু দেখি, বাট বাতাস কিন্তু দেখতে পারি না। এটা ওইখানেই যারা থাকে, প্লেয়াররা যারা থাকে, ওই বাতাসের কোন অনুকূলে না প্রতিকূলে সেইভাবে বোলার ক্যাপ্টেন চেঞ্জ করে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ ওইখানে প্র্যাকটিসেরও সুযোগ পায়নি। ওখানে গিয়েছিল, ফ্লাইট ডিলে ছিল 5 ঘন্টা, তো প্র্যাকটিস প্রথম দিন তারা করতে পারেনি।
তো আমার মনে হয় যে যেটুকু প্রস্তুতি আছে এবং নেদারল্যান্ড সম্পর্কে আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু কাজে লাগে। উইকেটটা নিয়ে যদি একটু বলতেন, উইকেটটা আসলে কেমন হতে পারে? পেস বান্ধব হতে পারে নাকি ব্যাটিং হেল্প করবে নাকি শুষ্ক স্পিনাররা হেল্প পাবে? ওয়েস্ট ইন্ডিজে বেসিক্যালি শুষ্ক উইকেট হয়। হ্যাঁ, মানে যেটা আমরা ট্র্যাডিশনালি একটু ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে যেটা জানি যে ওইখানকার উইকেটটা কেমন, মানে আপনার অনেকটা বাংলাদেশের মতনই, কিন্তু ওইখানে কিন্তু শুষ্ক ড্রাই উইকেট। হ্যাঁ, ড্রাই উইকেট থাকে। আই থিঙ্ক স্পিনাররা ওইখানে ভালো করবে। স্পিনারদের কথা যেহেতু বললেন, আমরা যুক্তরাষ্ট্রে যে দুটো ম্যাচ খেলেছি, তিনটা আমাদের পেসার ছিল। স্পিনার সাকিব এবং রিশাদ অপশন ছিল, এবং সাকিব কিন্তু খুব ভালো বলও করেননি। ওইখানে যেহেতু শুষ্ক উইকেট, হেল্প পেতে পারে স্পিনাররা। ওই ক্ষেত্রে একাদশে চেঞ্জ আসবে কিনা, স্পিনার বাড়ানো কিংবা শরীফুল ইসলামের একাদশে ঢোকার চান্স আছে কিনা, আপনার কি মনে হয় এখানে? না, আপনি কিন্তু দারুণ একটি প্রশ্ন তুলেছেন যে এই শরীফুল কি ইনক্লুড হবে কিনা। আমরা জানি শরীফুল ইনজুর্ড ছিল, প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি, বাট তাকে কিন্তু ওখানে সে রিহ্যাব করে কিন্তু তিনি এখন যথেষ্ট ফিট আছেন এবং আমরা জানি যে তিনি যে কোনো সময় খেলার মতন অবস্থায় চলে আসবে। বাট এখানে একটি মধুর সমস্যা আছে আসলে বাংলাদেশের, যেহেতু আপনার সাকিব, আমাদের যে পেসার সাকিব, তিনি কিন্তু খুব ভালো বোলিং করেছেন। হ্যাঁ, তিনি স্কিট করতে পারেন যে কোনো উইকেটে, এবং আপনার মুস্তাফিজকে রাখতে হবে তার ডেড ওভারে তার বোলিংগুলা, এবং তাসকিন। আপনি কাকে বাদ দিয়ে আপনি শরীফুলকে করবেন? তো এখানে আসলে আমার মনে হয় যে শরীফুলের এই ম্যাচটিতে খেলাটা আসলে মানে সম্ভাবনা খুবই কম। আর আমি একটি শুনেছি যে যদি বাংলাদেশ সুপার 8-এ উঠে উন্নতি করে, তখন হয়তো শরীফুলকে ওই সুপার 8 পর্ব থেকে খেলানো যেতে পারে। হ্যাঁ, স্পিনে কোনো চেঞ্জের সম্ভাবনা আছে কিনা? শেখ মেহেদি দলে আছেন, তার দলে ঢোকার চান্স আছে কিনা, কি মনে হয়? উইকেট সেটা ফেভার করবে কিনা? মেহেদি, বি অনেস্ট, আমরা কিন্তু সমালোচনা করি আসলে সাকিব আল হাসানের, যে যুক্তরাষ্ট্রে তিনি কিছু করতে পারেন, বাট এই উইকেটে আই থিঙ্ক সাকিবের একটা ইম্প্যাক্ট আমরা পেতে পারি, সাকিব আল হাসানের। এবং যদিও অনেক পুরনো কথা, সেই 2009-এর একটি ঘটনা, বাংলাদেশ কিন্তু এই মাঠে প্রথম ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট জিতেছিলেন, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। অসাধারণ খেলেছিলেন। হ্যাঁ, অসাধারণ খেলেছিলেন, এবং তিনি উইকেট পেয়েছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ উইকেট পেয়েছিলেন। তো সব মিলিয়ে তাদের, যদিও অনেক আগের কথা, তারপরে তো কত কিছু হয়ে গিয়েছে আসলে। তারপর আমার মনে হয় যে এই ম্যাচটিতে সাকিবের বোলিং, আমি ব্যাটিং এর কথা বলবো না, বোলিংটা সাকিবের বোলিংটা বাংলাদেশের দরকার হতে পারে। আমরা একদম শেষ করব, লাইভ শেষ করব। আমি শেষ প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে যে এরই মধ্যে ভারত সুপার 8-এ চলে গেছে। যুক্তরাষ্ট্রের কিন্তু ভালো চান্স আছে, যদিও তারা সর্বশেষ ম্যাচটা হেরেছে, তারপরে ভালো চান্স আছে। এবং পাকিস্তান, তারা যেহেতু যুক্তরাষ্ট্রের কাছে হেরেই মানে বিদায়ের সংখ্যায় পড়ে গেছে, এই সমীকরণটা নিয়ে আপনি কি বলবেন? কাদের চান্স কেমন, কি মনে হয়? না, পাকিস্তানের জিও টিভির এক সাংবাদিক সোহেল ভাইয়ের সাথে কথা করছিল, তিনি বলছে যে দোয়া করবেন আমাদের জন্য। আমি কেন বলে যে ওই দিন ওই ফ্লোরিডাতে ম্যাচ, বাংলাদেশ আয়ারল্যান্ডের যে ম্যাচটি ফ্লোরিডাতে লাস্ট ম্যাচ, পাকিস্তান আয়ারল্যান্ডের যে ম্যাচটি, সেই ম্যাচটিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তান আসলে বাদ, এবং ওইখানে যুক্তরাষ্ট্র চলে যাবে। তো এই গ্রুপ থেকে ভারত চলে গেছে, যদি ওই ম্যাচটিতে কোনো রেজাল্ট হেরফের না হয়, এবং যুক্তরাষ্ট্র নিজেদের কন্ডিশনে খুব ভালো ক্রিকেটও খেলছে, সুতরাং পাকিস্তান অবশ্যই মারাত্মক একটা ঝুঁকিতে আছে। তারপরে যদি আপনি আসেন নিউজিল্যান্ডের কথা, নিউজিল্যান্ডে আমরা দেখলাম যে আফগানিস্তান এবং এর কাছে গেল, তারাও বেশ ঝুঁকিতে আছে। ইংল্যান্ড ওখান থেকে ঝুঁকিতে আছে, বেশ ঝুঁকিতে আছে স্কটল্যান্ডের সঙ্গে তাদের আর এদিকে শ্রীলঙ্কা, যদি মানে আমরা যদি দেখি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আছে না, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই কটা দল কিন্তু আসলে টেস্ট খেলবে 4টা দল। সম্ভাবনা, বাংলাদেশের সম্ভাবনা খুবই ভালো একটি সম্ভাবনা আছে। আর যদি আমরা নেদারল্যান্ডসকে হারিয়ে দিতে পারি, তাহলে কিন্তু পরের ম্যাচ নেপালের সঙ্গে খুব সহজে জেতার কথা বলছি না, যে আমরা একটা কনফিডেন্স নিয়ে নামতে পারি এবং সুপার 8-এ আমরা যেতে পারি। তবে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত। দর্শক, আমাদের রাতে বাংলাদেশের খেলা আছে, আমরা খেলাটা উপভোগ করতে চাই। আশা করি বাংলাদেশ জিতবে এবং আমরা সুপার 8-এর পথে এক ধাপ এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।